হাসিনার এক ভাগিনা তৎকালীন সময়ে আমাদের এডিসি ছিলেন, ওনার নামটা আমি বলতে পারছি না, ওনার নামের শেষে শেরনিয়াবাদ। উনি আমাকে প্রথম পরিচয় পর্বের সময় জিজ্ঞাসা করেছিল তোমার বাড়ি কোথায়, আমি বললাম নেত্রকোনা। বলছিল যে নেত্রকোনা দুইজন গুণী মানুষের নাম বলো। আমি বাটি বাংলার নেতা, আমাদের নেত্রকোনার মানুষের অহংকার লুৎফুজ্জামান খান বাবরের নাম নিয়েছিলাম। উনি আমাকে বিএনপি জামাত শিবিরের এজেন্ট বলে ওই তৎকালীন সময় আমাকে মারধর করে রুম থেকে বের করে দেয়। তারপরে বিভিন্ন সময় আমাকে এই বাবরের নাম নেওয়ার কারণে বিএনপি জামাত তাকমা দিয়ে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করার চেষ্টা করে। এক পর্যায়ে আমাকে সহপাঠীদের সাথে কারাবাচরণ, কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্যর, এই দুইটার আইন দেখিয়ে আমাকে চাকরিচ্যুত করে, আমাকে ভুয়া ডিপ্টোস্টিকুর দিকে। একই অপরাধে আমার অনেক কলিগ আছে, ওরা এখনো 4-5 বছর ধরে চাকরি করছে, কিন্তু আমার চাকরিটা তাৎক্ষণিকভাবে সে খেয়ে নেয়। আমাকে আত্মপক্ষ কোনো সমর্থন করার কোনো সুযোগ দেয়নি। আমাকে হাসপাতালে যা নেওয়া হয়েছে, আমাকে কোনো লিখিত ডকুমেন্ট, ডাক্তারকে জেরা করার কোনো সুযোগ দেয় না। আমার অপরাধ ছিল একটাই, বাটি বাংলার জনপ্রিয় নেতা লুৎফুর রহমান বাবর সাহেবের নাম নিয়েছিলাম তাই। আমি মোহাম্মদ রহমতুল্লাহ নাওশাদ, আমি 2012 সালের 33তম ব্যাচে আউটসাইড ক্যাডেট সাব ইন্সপেক্টর হিসাবে সরাসরি যোগদান করি। আমাদের একটাই দাবি, আমরা বিগত সরকারগুলোর আমলে আমরা প্রায় 2200 পুলিশ সদস্য বিভিন্ন ছোট ছোট কারণে, অহেতুক কারণে আমাদেরকে ডিসকোয়ালিফাইড করা হয়েছে ডিপার্টমেন্ট থেকে। যেমন আমি 3 দিনের অনুমতি ছুটি নিয়ে যাই, যাওয়ার পর আমি 17 দিন বেশি ছিলাম, যেটাকে অতিবাস বলে, এবং এই 17 দিন বেশি ছিলাম আমি অসুস্থতাজনিত কারণে। আমার বাবা অসুস্থ ছিলেন, উনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। ওই মুহূর্তে আমি আমার বাবার সেবা যত্ন করার জন্য যাই। আমার মা মারা গেছেন আমি 11 সালে, তখন আমার মা বাইচে ছিলেন না। আমার বাবার সেবা যত্নের জন্য আমি গেলে আমিও অসুস্থ হয়ে পড়ি। পরবর্তীতে আমি ঢাকা মেডিকেলের কাগজপত্র, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং আউটডোরে আমি ডাক্তার দেখাই, সেই চিকিৎসাপত্র দেই। কিন্তু আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার এই কাগজপত্র এবং আমার অতিবাস এগুলো ওনারা মানতে নারাজ। যে ওনারা বলতেছেন যে তুমি আমার বাসা পুরান ঢাকা গ্যান্ডারিয়া, আমি ঢাকার ঠিকানায় ভর্তি হওয়া সত্ত্বেও ওনারা আমাকে বলছে যে তুমি এই রাজারবাগ পুলিশ হাসপাতালের কাগজপত্র কেন দাখিল করলো না, ওইখান থেকে কেন আমি চিকিৎসা নিলাম না, এই কারণে আমাকে ডিসকোয়ালিফাইড করা আছে। এটাও কি কোনো কারণ হতে পারে? এরকম অসংখ্য কারণ আছে। অনেকে ভুয়া কাবিনে ডিসকোয়ালিফাইড হয়েছে, অনেকে ডোপ টেস্টের কারণে, মিথ্যা ডোপ টেস্ট করানো হয়েছে, মিথ্যা রিপোর্ট করানো হয়েছে। দেখা গেছে যে লোকের আজকে রাজারবাগ পুলিশ হাসপাতালে গিয়ে ডোপ টেস্ট করেছে, সে অন্য আরেক জায়গা থেকে ব্যক্তিগত খরচে ডোপ টেস্ট করেছে, সেই জায়গার বাইরের রিপোর্টে আসছে নেগেটিভ, কিন্তু রাজারবাগে আসছে পজিটিভ। শুধু তাই না, অনেকের অনেকভাবে হ্যারেস করছে। যেমন আমাকে চাকরিচ্যুত করার আগে ওনারা আমাকেও প্রচুর হ্যারেস করছেন এবং আমাকে মানসিক এবং শারীরিকভাবেও তারা হয়রানি করছেন, এবং আমাকে থেকে 1 লক্ষ টাকা ঘুষও চাইছেন যে তোমার এই বিষয়টা আমরা ব্যবস্থা করে দেবো, 1 লক্ষ টাকা ওনারা দাবি করছিলেন। কিন্তু আমি মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় ভর্তি হওয়াতে এটা তাদের একটা মাথা ব্যথা ছিল, যার কারণে ওনারা আমাকে অহেতুক অন্যায়ভাবে ডিপার্টমেন্ট থেকে আমাকে ডিসকোয়ালিফাইড করে। ট্রেনিং সেন্টার আমি আপনাদের মিডিয়ার ভাইদের মাধ্যমে জানাতে চাই, বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে শুরু করে বিভিন্ন জেলায় যে ট্রেনিং সেন্টারগুলো আছে, এখান থেকে বিভিন্ন সময় যাদেরকে চাকরিচ্যুত করাইছে, এবং ট্রেনিং সেন্টার থেকে আসার পর শিক্ষানবিষ্কাল এবং শিক্ষানবিষ্কাল কনফার্মেশনের পরে এমনও দেখা গেছে যে 30-35 বছর চাকরি করছে, তাকে অহেতুক একটা কারণে ডোপ টেস্ট করে আর তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে খালি হাতে। আমি কনস্টেবল র্যাঙ্কে ছিলাম, আমি আরআরএফ খুলনাতে ছিলাম। তো সেখান থেকে আমাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে আমাকে চাকরিচ্যুত করে। আমার নামে মামলা হয়, মামলা হলে সে মামলাতে আমি প্রমাণ করতে সক্ষম হই যে আমি ভুয়া মুক্তিযোদ্ধা না। তারপরেও আমাকে আমার নামে যে ফৌজদারি মামলা হয়েছে, যে মামলা শেষ হওয়ার আগেই আমাকে বিভাগীয় মামলা করে আমার বিরুদ্ধে সমস্ত ডকুমেন্টস রেডি করে আমাকে আমার অনুপস্থিতিতে তারা বিভাগীয় মামলা যে ফাইন্ডিংসগুলো সেগুলা তারা তাদের মন গড়া মতো তৈরি করে আমাকে বিভাগীয় মামলায় চাকরি থেকে ডিসমিস করে দেয়। পরবর্তীতে আমি আমার কোর্ট থেকে যে ফৌজদারি মামলা হয়েছিল সেই মামলায় আমি প্রমাণ করতে সক্ষম হয়েছি আমি ভুয়া মুক্তিযোদ্ধা না। এমনকি এখন পর্যন্ত আমি ভাতা প্রাপ্ত আছি, আমার পোষ্য ভাতা পাচ্ছে, সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে। আমার প্রতি বৈষম্য করা হয়েছে, এটাই আমি বোঝাতে চেষ্টা করছি যে আমার সেম কারণে অনেকে এখনও পর্যন্ত চাকরি করছে, কিন্তু আমাকে চাকরি থেকে বহিষ্কার করেছে। একই আইনে কিভাবে তারা চাকরি করে বাট আমাকে বাড়িতে পাঠায়। তো আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমাদের মাননীয় পুলিশ প্রধান, মাননীয় আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টাদের বরাবর আমি এতটুকু জানাতে চাই যে আমার প্রতি বৈষম্য করা হয়েছে। পাশাপাশি আমাদের 2200 পরিবারের বিভিন্ন রকমের ট্যাগ দেখিয়ে স্বৈরাচার সরকারের আমলে আমাদের প্রত্যেকের চাকরিচ্যুত করেছে। আমরা প্রত্যেকে মানবতার জীবনযাপন করছি। আপনার যখন বিগত সরকারের আমলে চাকরিচ্যুত 2000 পুলিশ সদস্য,
যমুনার সামনে আন্দোলন করলাম, তখন সাখাওয়াত স্যার রাত 9টার দিকে আমাদেরকে এসে কথা দিলেন যে 3 দিনের মধ্যে তোমাদের পুনর্বহাল করার ব্যবস্থা করব। এরপরে 11/8/2024 তারিখে আমাদের হেডকোয়ার্টারে সকলকে ডেকে 10 সদস্যের একটা কমিটি গঠন করে দিলেন আমাদেরকে পুনর্বহাল করার জন্য, এবং আমাদের ভিতরে 500-600 লোক রায় পেয়েছেন যোগদানের জন্য। এখানে লেখা আছে এইভাবে যে যারা চাকরিচ্যুত বিভিন্ন কারণে তাদেরকে মানবিক কারণে পুনর্বহাল করা, এবং যারা রায় পেয়েছে তাদের যোগদানের ব্যবস্থা করার জন্য কমিটি করে দিলেন। তৎকালীন আইজি স্যার মইনুল স্যার এই অনুযায়ী মিটিং করলেন, একাধিক মিটিং, এবং আমাদেরকে আশ্বস্ত করলেন যে আজকাল করতে করতে দীর্ঘ 2-3 মাস পার করে দিলেন। এরপরে বললেন এই সপ্তাহ না ওই সপ্তাহে তোমাদের যোগদান করাবো। ইতিমধ্যে উনি বদলি হয়ে গেলেন, নূতন আইজি আসলেন। নূতন আইজি স্যার আসার পরে এই জিনিসটার চাপা ঢাকা দেওয়ার জন্য উনি জিনিসটা কাল বিলম্ব করে গত 3-4 দিন আগে আমাদেরকে বলে দিলেন যে তোমাদেরকে আইন মোতাবেক সব কিছু করা হবে।